শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের শিল্পকথার 19তম নিবন্ধনের চারু ও কারুকলা বিষয়ে সাবজেক্টিভ বিষয়ের তত্ত্বীয় ক্লাসের টপিক হচ্ছে শিল্পী রশিদ চৌধুরী এবং ভাস্কর নভেরা আহমেদ সম্পর্কে। আজকের তত্ত্বীয় ক্লাসটির দুটি শিল্পীর শিল্পকর্ম এবং জীবনী নিয়ে আলোচনা হবে। আপনারা আজকের লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভ সকাল। এবং যারা সংযুক্ত হতে পারেননি আশা করি দ্রুত আমাদের আজকে লাইভ ক্লাসে সংযুক্ত হবেন। লাইভটা শেয়ার করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওয়ালাইকুম সালাম, সিরাজগঞ্জ থেকে। ভালো আছে। রশিদ চৌধুরী রশিদ চৌধুরী বাংলাদেশের অন্যতম একজন চিত্রশিল্পী। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1932 সালে। 1932 সালে তিনি জন্মগ্রহণ করেন 1 এপ্রিল রাজবাড়ী জেলায়, বর্তমান রাজবাড়ী জেলায়। ঠিক আছে, এটা তৎকালীন ছিল ফরিদপুর। এই রাজবাড়ী জেলায় বা ফরিদপুর, তৎকালীন ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন রশিদ চৌধুরী 1932 সালে 1 এপ্রিল। এই মানুষটি বাংলাদেশের দক্ষিণবঙ্গ বলতে মূলত হচ্ছে চট্টগ্রামে প্রথম, মানে ঢাকার বাইরে প্রথম চারুকলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া রশিদ চৌধুরীর অন্যতম একটি কৃতিত্ব। ঠিক আছে, তো এই রশিদ চৌধুরী তার শিক্ষা জীবন কলকাতা কেন্দ্রিক ছিল প্রথমে। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হলো তখন তিনি ঢাকায় আসলেন এবং তিনি প্রবেশিকা পাশ করেছিলেন কলকাতাতে এবং ঢাকাতে এসে তিনি চারুকলায় ভর্তি হলেন। আর এই সময়টা ছিল 1948-এ, 1955 সালে। ভর্তি হন এবং 1955 সালে
1955 সালে তিনি বিএফএ বা স্নাতক পাশ করেন চারুকলা থেকে 1955 সালে, ঠিক আছে। এবং 58 সালে শিক্ষকতায় যুক্ত হন এবং 60 সালে তিনি ফ্রান্সে যান উচ্চশিক্ষার জন্য। 64 সালে দেশে ফেরেন। এই গেল তার প্রাতিষ্ঠানিক জন্ম থেকে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো। প্রাতিষ্ঠানিক বিষয় আশয়গুলো তার এই ছিল। শফিউদ্দিন আহমেদ এবং আমাদের বাকি ছিল কি কি বিষয়, শফিউদ্দিন আহমেদ এবং এস এম সুলতান। এটা ক্লাস কালকে তো হাবিব স্যার নেওয়ার কথা ছিল। হাবিব স্যার কি এটা ক্লাস নেননি? যেহেতু গতকাল শুক্রবার আমার একটু সমস্যা ছিল, এই কারণে আমি ক্লাসে আসতে পারি নাই। হাবিব স্যার এই ক্লাসটা নেওয়ার কথা। আর শফিউদ্দিন এবং এসএম সুলতানের পরবর্তী টপিক হচ্ছে শিল্পী রশিদ চৌধুরী এবং নভের আহমেদ। এই দুইটার ক্লাস আমি আজকে নেব। ও সরি, যেহেতু কালকে ক্লাস হয়নি, হয়তোবা ফেসবুকের কোনো একটা সমস্যার কারণে, তাহলে এই ক্লাসটা হয়তোবা পরীক্ষার বিষয়টি হাবিব স্যার ম্যানেজ করবেন। হাবিব স্যারের সাথে আমার আজকে সকালে কথা হয়নি, হোয়াটসঅ্যাপে ওনাকে নক করছিলাম, উনি রিপ্লাই করেননি। তো যাই হোক, এই বিষয়টা হয়তো স্যার ম্যানেজ করবেন, আপনারা ঘাবড়াবেন না, সমস্যা নেই। আজকের এই ক্লাসটা করেন। স্যারের সাথে স্যারের সাথে কথা হইলে হয়তোবা ওই বিষয়টা ক্লাস নিতাম। এখন আপনাদের সাথে এই বিষয়গুলো আপনাদের খুবই কমন এবং বইয়ে রয়েছে, যে তার জন্ম থেকে তার প্রাতিষ্ঠানিক বিষয়গুলো, যে তিনি জন্মগ্রহণ করলেন বাংলাদেশেই তৎকালীন ব্রিটিশ সময় সেটা, এবং 49-এ এর মধ্যে তিনি কলকাতা থেকে প্রবেশিকা পাশ করে এসে বাংলাদেশ যখন বিভাজন হলো বা দেশ ভাগ যখন হলো 47-এ পূর্ব পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তানে এসে তারা আবার ঢাকা কেন্দ্রিক যে চারুকলা অলরেডি গঠিত হয়েছে সেই চারুকলায় তিনি ভর্তি হন এবং
তার বিষয় আসে হচ্ছে যে চারুকলা ভর্তি হওয়ার সময় তিনি হয়তো বা পাশ করতে পারেননি। পরবর্তীতে তিনি আবার নতুন ভাবে 3 মাসের একটা সময় নিয়ে সেখানে তার যোগ্যতা প্রমাণ করে তিনি চারুকলায় কৃতিত্বের সাথে তার শিক্ষা জীবনটি শেষ করেছিলেন। এখানে তিনি প্রথম শ্রেণীতে বিএফএ বা স্নাতক পাশ করেন এবং 58 সালে তিনি শিক্ষকতায় সংযুক্ত হন। যে ছেলেটি পরীক্ষায় পাশ করতে পারলো না বলে চারুকলায় ভর্তি হওয়ার সুযোগ পেল না, সে ছেলেটি শেষে চারুকলার একজন শিক্ষক হলো। মজার বিষয়। তারপরে হচ্ছে 60 সালে তিনি ফ্রান্সে উচ্চ শিক্ষার জন্য যান। স্পেশালি ফ্রান্সে তিনি যে বিষয়গুলো শিখেছিলেন সেগুলো হলো ট্যাপেস্ট্রি শিখেছিলেন, ফ্রেস্কো শিখেছিলেন এবং তেল চিত্র বা ওয়েল কালারের কিছু কাজ শিখেছিলেন। তো এখানে পরবর্তীতে 60 সালে তিনি এখানে উচ্চশিক্ষা শেষ করে 60 সালে তিনি দেশে ফিরেন। দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতায় সংযুক্ত হলেন। কিন্তু তিনি ফ্রান্সে থাকাকালীন সময়ে একজন ফরাসি নারীকে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যার কারণে পাকিস্তান সরকার তার শিক্ষকতা পেশা থেকে তাকে অব্যাহতি করেন এবং পরবর্তীতে 1969 সাল থেকে তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সাবসিডিয়ারি বিষয় হচ্ছে চারুকলা সংযুক্ত ছিল। এই বিষয়টিকে সাবসিডিয়ারি সাবজেক্টটি চালু করার কারণে তিনি সেই সাবসিডিয়ারি চারুকলা বিষয়টির ক্লাস নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যেতেন। এটা কি বলে, এক্সট্রা শিক্ষক হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবসিডিয়ারি সাবজেক্ট চারুকলার ক্লাস নেওয়ার জন্য যেতেন এবং পরবর্তীতে 1970 সালে 1 বছর পর তিনি 69 যেহেতু চারুকলা প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট হিসেবে চালু করা হয়, কিন্তু 70 সালে তিনি এই চারুকলা বিষয়টিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা বিভাগের সূচনা করেন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাইরে প্রথম 1969 সালে 69 থেকে 70 সালে এই সময়টাতে তিনি প্রথম চারুকলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা গেল বিষয়। কালো হয়ে যাচ্ছে, পরিষ্কার করতে গিয়ে নোংরা হচ্ছে। কি ব্যাপার? এখন আসি ওনার বিদেশের থাকা সময়টা। তিনি প্যারিস এবং মাদ্রিদ এই দুটি দেশেই অবস্থান করেছিলেন এবং আধুনিক শিল্প শিক্ষায় অবস্থান করেন। তাহলে তিনি দুটি দেশে অবস্থান করেছিলেন, একটি হচ্ছে প্যারিস, একটি হলো মাদ্রিদ। ঠিক আছে, তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে দুটি দেশে উচ্চশিক্ষা লাভ করেছিলেন, সেটি হলো প্যারিস এবং মাদ্রিদ। একাডেমি অফ জুলিয়ান অ্যান্ড বোস বোস আর্ট একাডেমি। হ্যাঁ,
ঠিক আছে, একাডেমি অফ জুলিয়ান অ্যান্ড বোস আর্ট একাডেমি থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন এবং তিনি এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি যে বিষয়টি সব থেকে উচ্চশিক্ষায় এখানে তিনি বাংলাদেশের ট্যাপেস্ট্রিতে তার অবদান সব থেকে বেশি এবং এখানে ট্যাপেস্ট্রি তিনি শিখেছিলেন হচ্ছে জো লার্সা নামে একজন ফ্রান্স বা ফরাসি শিল্পীর কাছ থেকে তিনি ট্যাপেস্ট্রি শিক্ষা লাভ করেছিলেন। জো লার্সা জো লুরসা জ চন্দ্রবিন্দু লুরসা। তাহলে তিনি ট্যাপেস্ট্রি শিক্ষা লাভ করেছিলেন জো লুরসা নামে একজন ফরাসি শিল্পীর কাছে। বিদেশে উচ্চশিক্ষা সময়ে তিনি দুইটি দেশে উচ্চশিক্ষা লাভ করেছিলেন, প্যারিস মাদ্রিদে অবস্থান করেন এবং আধুনিক শিল্পকলার চর্চা বা আধুনিক শিল্পকলার যে শিক্ষা এই শিক্ষাগুলো তিনি এই দুটি দেশ থেকে গ্রহণ করেছেন এবং একাডেমি অফ জুলিয়ান অ্যান্ড বোস আর্ট একাডেমি থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন প্যারিসে। জো লুরসা ফরাসি শিল্পীর কাছে তিনি ট্যাপেস্ট্রি শিক্ষা লাভ করেন। এই হলো গুরুত্বপূর্ণ টপিক তার উচ্চশিক্ষার ক্ষেত্রে। লেখা শেষ হলে এসে দেয়। দেশে এসে 1969 তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা পাঠদান শুরু করেন। ঠিক আছে, এবং 1970 চারুকলা বিভাগ চালু ও চট্টগ্রাম চারুকলা কলেজ প্রতিষ্ঠা। তাহলে ঢাকার বাইরে তিনি প্রথম চারুকলা বিষয়ে কলেজ প্রতিষ্ঠা এবং
চট্টগ্রামের যে সাবসিডিয়ারি বিষয় ছিল বাংলা বিষয়ের, বাংলা বিভাগের, এই সাবসিডিয়ারি বিষয়ের ক্লাস নেওয়ার জন্য তাকে ঢাকায় আসতে হতো। ঠিক আছে, তো ঢাকায় চট্টগ্রামে এসে তিনি এই বাংলা বিভাগের সাবসিডিয়ারি বিষয়টির ক্লাস নিতেন এবং 1 বছরের মাথায় তিনি 70 সালে চট্টগ্রামে চারুকলা বিশ্ববিদ্যালয় এবং চারুকলা চট্টগ্রাম কলেজ যেটা ছিল, এই দুটোকে এক করে তিনি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তাহলে ঢাকার বাইরে প্রথম চারুকলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন শিল্পী রশিদ চৌধুরী। তার হাত ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার জন্ম। তো এই মানুষটি না থাকলে হয়তোবা চট্টগ্রাম চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না এবং চট্টগ্রামে শিল্প শিক্ষার প্রসার ঘটতো না। তো পরবর্তীতে তিনি চারুকলা বিভাগ এবং চট্টগ্রাম চারুকলা কলেজ যেটা ছিল, এই দুটোকে একত্রিত করে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এখন পরবর্তী বিষয় হলো যে চারুকলা তো চালু হলো, চারুকলা এবং প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার নামেই প্রথম প্রদর্শনী করা হয় এবং রশিদ চৌধুরী প্রথম প্রদর্শনী করেন এবং প্রদর্শনীর জন্য যে গ্যালারি, সেই গ্যালারিটি চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয় রশিদ চৌধুরী আর্ট গ্যালারি নামে। আর এই রশিদ চৌধুরীর শিল্প শিল্পকলায় অবদানগুলো কি কি? শিল্পকলায় বুনন শিল্পের সাথে মিশ্রণ করা, বুনন শিল্পের হাতের চিত্রকলার একত্রিতকরণ। এটি হলো ট্যাপেস্ট্রি। ঠিক আছে, এই বিষয়টি হলো ট্যাপেস্ট্রি। আর আরেকটি অবদান হলো আধুনিকতার সাথে বাংলার লোকশিল্প ও ঐতিহ্য মিশ্রণ করানো, এই হলো দুটি বিষয়ে তিনি সব থেকে বেশি অবদান রেখেছেন। তিনি বুনন শিল্পে ট্যাপেস্ট্রিতে তার অবদান সব থেকে বেশি। যে ট্যাপেস্ট্রি সাবজেক্টটি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ক্রাফটস ডিপার্টমেন্টে চালু রয়েছে। এটি হচ্ছে স্পেশালি হচ্ছে রেশম সুতা, পাট অথবা উলের সুতা দিয়ে, কালারফুল সুতাগুলো দিয়ে যেখানে যে কালার প্রয়োজন সেই কালারগুলোর সাথে মিক্স করে একটি শিল্পকর্ম তৈরি করা। সেটা যে কোনো ধরনের শিল্পকর্মই তারা তৈরি করতে পারে। এই হলো ট্যাপেস্ট্রি। এই ট্যাপেস্ট্রিতে তার অবদান সব থেকে বেশি। বাংলাদেশে প্রথম ট্যাপেস্ট্রি নিয়ে এসেছিলেন শিল্পী রশিদ চৌধুরী, তার হাত ধরেই ট্যাপেস্ট্রির সূচনা। সুতরাং এই ট্যাপেস্ট্রি কারখানাও তিনি প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। তো বাংলাদেশের ট্যাপেস্ট্রির চারুকলা শিক্ষায় ট্যাপেস্ট্রি নিয়ে আসায় রশিদ চৌধুরীর অবদান অন্যতম। রশিদ চৌধুরী মানে ট্যাপেস্ট্রি, ট্যাপেস্ট্রি মানে রশিদ চৌধুরী। সুতরাং এই অবদানটি ছিল তার অন্যতম একটি প্রধান অবদান চারুকলা শিল্প শিক্ষায়।
এখন বলি আপনাদের এই ট্যাপেস্ট্রির বিষয়টা বলি। এই ট্যাপেস্ট্রিতে তিনি যে উপকরণগুলো ব্যবহার করতেন সেগুলো হচ্ছে পাট, সরি পাট, পাটের সুতা এবং এই যে রেশম সুতা, এই দুটি মাধ্যম তিনি এই ট্যাপেস্ট্রিতে ব্যবহার করতেন সব থেকে বেশি। আর প্রথম ট্যাপেস্ট্রি চারু কারখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন শিল্পী রশিদ চৌধুরী। দেখতে পাচ্ছেন অবশ্যই, আর লেখা হয়ে গেছে মনে হয়, একটু সময় দিয়ে লিখছি। শিল্পী রশিদ চৌধুরী টেম্পোরা, গুয়াশ এবং জল রঙের কাজ করেছেন। এছাড়াও এছাড়াও তিনি যে কাজটি করেন, সাহিত্য, ভাস্কর্যে অবদান রাখেন। ঠিক আছে, সাহিত্য এবং ভাস্কর্যেও তিনি অবদান রাখেন রশিদ চৌধুরী। লেখা হয়ে গেছে সম্ভবত। এবার তার বিখ্যাত ট্যাপেস্ট্রি গুলো হচ্ছে সোনা পানো, আমার সোনার বাংলা,
তার বিখ্যাত ট্যাপেস্ট্রি সোনা ভানু, আমার সোনার বাংলা এবং রোমান্স। বিখ্যাত ট্যাপেস্ট্রি হচ্ছে সোনা ভানু, আমার সোনার বাংলা এবং রোমান্স। শিরোনামহীন বা আনটাইটেলড ট্যাপেস্ট্রিটি তার এই এই ট্যাপেস্ট্রিটি তার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। মেট্রোপলিটন মিউজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা যুক্তরাষ্ট্রে মেট্রোপলিটন মিউজিয়ামে এই রশিদ চৌধুরীর অসংখ্য ট্যাপেস্ট্রি বিভিন্ন মিউজিয়ামে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের বাসায়, বিভিন্ন বড় বড় স্থাপনা ভবনগুলোতে, যেমন আমাদের জাতীয় সংসদে তার বিখ্যাত কয়েকটি ট্যাপেস্ট্রি রয়েছে রশিদ চৌধুরীর। ঠিক আছে, রশিদ চৌধুরীর ট্যাপেস্ট্রির জন্য বিখ্যাত। তার অসংখ্য ট্যাপেস্ট্রি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বাসভবন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন গ্যালারি এবং মিউজিয়ামগুলোতে সংরক্ষিত রয়েছে। তো তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি রয়েছে তার মেট্রোপলিটন মিউজিয়ামে, সেটি হলো শিরোনামহীন বা আনটাইটেল। এবং তার বিখ্যাত ট্যাপেস্ট্রি গুলো কি কি? সোনা ভানু, আমার সোনার বাংলা এবং রোমান্স। ঠিক আছে। এছাড়াও আমাদের জাতীয় সংসদ ভবনে তার ট্যাপেস্ট্রি সংরক্ষিত রয়েছে। কোথায়? জাতীয় সংসদ ভবন। এটা লিখলাম না, শুনে শুনে মনে রাখেন। উপরের গুলো মিশিয়ে দিলাম, সম্ভবত লেখা হয়ে গেছে আপনাদের। মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলার বিদ্রোহ, মুক্তিযুদ্ধ ভিত্তিক তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে বাংলার বিদ্রোহ। মুক্তিযুদ্ধ ভিত্তিক তার অন্যতম গুরুত্বপূর্ণ চিত্র হলো বাংলার বিদ্রোহ অন্যতম বিখ্যাত একটি চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর এই নিচের অংশগুলো লেখা হয়ে গেলে আমি মিশিয়ে দিব ট্যাপেস্ট্রি অংশগুলো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আর একটি প্রশ্ন হতে পারে যে তার মুক্তিযুদ্ধের আগে তার বিখ্যাত একটি তেল চিত্রকর্ম বা তৈল চিত্রকর্ম রয়েছে, সেটি হলো ধান কাটা।
1953 সালের ধান কাটা অন্যতম তার একটি বিখ্যাত চিত্রকর্ম। 1953 সালের একটি ওয়েল কালার ড্রয়িং। উনিশশো 1957 সালে চাকমা তরুণী তার একটি বিখ্যাত ড্রয়িং, ঠিক আছে, বা রেখাচিত্র। তার একটি বিখ্যাত ড্রয়িং বা রেখাচিত্র হচ্ছে চাকমা তরুণী। 1957 সালের বিখ্যাত ড্রয়িং হলো তার একটি চাকমা বিখ্যাত যে ড্রয়িং গুলো, বিখ্যাত যে তেলচিত্রগুলো, বিখ্যাত ইভেন্ট ভিত্তিক যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক, তার একটি চিত্র হচ্ছে বাংলার বিদ্রোহ। 1953 সালে বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে ধান কাটা। 57 সালের বিখ্যাত ড্রয়িং হলো তার চাকমা তরুণী। এই বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি চিত্রকর্ম বা তার শিল্পকর্ম এখানে আমরা তুলে ধরলাম। এছাড়াও তিনি 82 সালে আদম, 85 সালে হচ্ছে 1982 সালে আদম এই চিত্রকর্মটি করেন, ঠিক আছে, এবং 1985 সালে তিনি করেন হচ্ছে কালবৈশাখী। সালে কালবৈশাখী আদম। এই দুটি শিল্পকর্ম তার 90 দশকের সৃষ্টি। অন্যতম দুটি বিখ্যাত চিত্রকর্ম হলো আদম এবং কালবৈশাখী। তাহলে তার মোটামুটি বিখ্যাত চিত্রকর্মগুলো এখানে দেওয়া হলো। এর আগে আলোচনা করলাম তার ট্যাপিস্ট্রি গুলো নিয়ে। এই গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো মনে রাখবেন এবং তিনি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বাংলা শিল্পকলা একাডেমি পুরস্কার এবং 21 পদক, এই দুটি পুরস্কারে ভূষিত হন, ঠিক আছে। দেখি কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের। নেটওয়ার্ক সমস্যায় ক্লাস করতে পারছি না স্যার। সালগুলো কেমন করে মনে রাখবো? যদি সালগুলো মনে রাখতে নাও পারেন, একটু আপনারা ছন্দ বা বিভিন্ন ধরনের ঘটনার সাথে একত্রিতকরণ করে সালগুলো মনে রাখতে পারেন, অথবা আপনারা সালগুলো বাদ দিলেও বিখ্যাত চিত্রকর্মগুলো মনে রাখার চেষ্টা করবেন। সালের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বিখ্যাত চিত্রকর্মগুলো বা বিখ্যাত শিল্পকর্মগুলো হচ্ছে তার সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়।
এখন আসি তার পুরস্কার সম্মাননা। 1977-এ তিনি পান 21 পদক এবং 1980-তে পান তিনি হচ্ছে বাংলা শিল্পকলা একাডেমির তাহলে তিনি দুটি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, 21 পদক এবং বাংলাদেশ বা বাংলা শিল্পকলা একাডেমির বাংলা শিল্পকলা একাডেমি পুরস্কার বা পদক, বাংলা শিল্পকলা একাডেমি পুরস্কারে এবং 21 পদক, এই দুটি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন রশিদ চৌধুরী। ঠিক আছে, মৃত্যু হলো 12 ডিসেম্বর 1986 সালে। 1986 সালে 12 ডিসেম্বর তিনি মারা যান। এখন আপনাদের প্রশ্নগুলো কি কি? গোয়াস, একজন প্রশ্ন করেছেন গোয়াস কি, তাই না? তো গোয়াস হলো গোয়াস কি? গোয়াসের প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিয়েছি। এটা হলো জল রঙের দৃঢ় রেখা চিত্র। জল রং দিয়ে জল রঙের চিত্রগুলো আপনারা দেখবেন পুরো ঝাপসা ঝাপসা একটা অবস্থা। ওয়াটার কালার মানেই ঝাপসা ঝাপসার মধ্য দিয়ে একটি বাস্তব চিত্র বা অনেকটাই ঝাপসা ধরনের একটা চিত্র কিন্তু করে থাকে। কিন্তু ওয়াটার কালার দিয়ে আপনারা এই গোয়াশ বলতে সরাসরি আপনারা চলে যান হচ্ছে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রগুলোতে। বিখ্যাত চিত্রগুলো কি কি ছিল? তার বিখ্যাত চিত্রগুলো ছিল হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে। দুর্ভিক্ষ সিরিজের যে চিত্রগুলোতে দেখবেন যে মোটা কালো রঙের রেখা চিত্রগুলো যে তিনি করেছিলেন দুর্ভিক্ষের সময়, এগুলো সবগুলোই ছিল হচ্ছে গোয়াশ পদ্ধতিতে করা। ওয়াটার কালারের ব্ল্যাক কালারটাকে তিনি ইউজ করেছেন ঝাপসা রঙে নয়, বরং দৃঢ়ভাবে গাঢ়ভাবে এই ওয়াটার কালারটা দিয়ে তিনি রেখা চিত্রগুলো করেছিলেন, সেটাই হচ্ছে গোয়াশ। অর্থাৎ জল রঙের কোন একটি কালি ইউজ করে সেই কালি দিয়ে যখন দৃঢ়ভাবে অ্যাক্রিলিকের মতো করে বা কলমের মতো করে বা পেন্সিলের মতো করে দৃঢ় রেখায় যখন ওয়াটার কালার দিয়ে আমরা কোনো ছবি আঁকি, সেটাই হলো গোয়াশ পদ্ধতি।
তাহলে এই হলো আজকে আমাদের রশিদ চৌধুরী সম্পর্কে তৃতীয় ক্লাস। এবার নভেরা আহমেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি। নভেরা আহমেদ, শুরুতেই বলি যে আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ এই শিল্পী নভেরা আহমেদ। ঠিক আছে, শিল্পী নভেরা আহমেদ বলতেই তার জন্মসাল মৃত্যুসাল বিষয়টা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা পড়ার সুবিধার্থে বা তাকে নিয়ে জানার সুবিধার্থে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তবে নভেরা আহমেদ এই বিষয়টা তো এমন না যে নভেরা আহমেদকে নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে, কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু নভেরা আহমেদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সব থেকে পরীক্ষা উপযোগী বা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে, তো তিনি হচ্ছেন একজন ভাস্কর। নভেরা আহমেদের পরিচয় হচ্ছে তিনি একজন ভাস্কর। তিনি একজন ভাস্কর এবং প্রথম আধুনিক নারী ভাস্কর। প্রথম আধুনিক নারী ভাস্কর 1960 সালে প্রথম বাংলাদেশের, তখন তো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানে বা আচ্ছা পূর্ব পাকিস্তান লিখি, প্রথম পূর্ব পাকিস্তানে ভাস্কর্যের একক প্রদর্শনী। গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, 1957 সালে শহীদ মিনারে হামিদুর রহমানের সাথে কাজ করেন। তাহলে নভেরা আহমেদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সব সময় মনে রাখতে হবে, তিনি হচ্ছেন বাংলাদেশের, তখন কিন্তু অলরেডি পূর্ব পাকিস্তান। আমাদের এই বিষয়টা হলো যে নভেরা আহমেদ যদিও তার জন্ম 1930 সালে, পাক ভারত ব্রিটিশ ভারতের সময় জন্ম তার, কিন্তু নভেরা আহমেদ পরবর্তীতে স্বাধীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ভাস্কর, প্রথম নারী ভাস্কর তিনি, যিনি আধুনিক ভাস্কর্য শিল্পের সাথে আমাদের দেশীয় যে ঐতিহ্য বা লোকশিল্পের যে ধারা, এটার মিশ্রণ করেছেন। শিল্পীদের বৈশিষ্ট্যই হলো তারা কি করবেন, তারা তাদের নিজস্ব যে রুট, তাদের নিজস্ব যে ধারা, তিনি যে দেশের যে ঐতিহ্যের বা যে সংস্কৃতির ধারক বহন করেন বা বাহক, তো সেই ধারার সাথে আধুনিকতার মিশ্রণ করা, মানে তারা ওল্ড মডেল না, বাট ওল্ড মডেল তাদের যে রুট, সেটার সাথে তারা আধুনিকতার সংমিশ্রণ করে নতুন ধারার সৃষ্টি করা, বা তার নিজস্ব যে ঐতিহ্য, দেশীয় পদ্ধতি রীতি, এগুলোর সাথে আধুনিক ভাস্কর্য যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক ভাস্কর্যের একটা সংমিশ্রিত রূপ তৈরি করতেন। প্রত্যেকটি শিল্পীরই এটা একটা বৈশিষ্ট্য ছিল। তো আধুনিক ভাস্কর্য শিল্পীর অন্যতম পথিকৃৎ বলা হয় শিল্পী নভেরা আহমেদকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় ভাস্কর্য ডিপার্টমেন্টের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক, এবং তিনি ভাস্কর্যের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আধুনিকতার সাথে আমাদের লোক ঐতিহ্য বা লোক
সংস্কৃতির মিশ্রণ করার জন্য। এবং প্রথম আধুনিক নারী ভাস্কর হচ্ছেন এই নভেরা আহমেদ। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে তার প্রথম একক প্রদর্শনী হয়। সালটি হচ্ছে 1960, এবং ভাস্কর্যের একক প্রদর্শনী হয়েছিল, এটি হয়েছিল ঢাকা জাতীয় গ্রন্থাগার, সম্ভবত জাতীয় গ্রন্থাগারে, ন্যাশনাল, তার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয়েছিল। এবং 57 সালে তিনি শিল্পী হামিদুর রহমানের সাথে ইতালি থেকে বাংলাদেশে ফিরেন 56 সালে, এবং 57 সালে তিনি সহযোগী শিল্পী হিসেবে আমাদের বর্তমান যে জাতীয় শহীদ মিনার, এই শহীদ মিনার স্থাপন বা শহীদ মিনারের ভিত্তির উপরে যে শহীদ মিনারের যে স্তম্ভগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং এই শহীদ মিনারে কাজ করেছিলেন শিল্পী হামিদুর রহমান এবং শিল্পী নভেরা আহমেদ। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে নভেরা আহমেদ, একটি কথা বলি যে লেখা হলে মিশিয়ে দিলাম, সম্ভবত লেখা হয়ে গেছে, একটু দ্রুত করেন, সময় নাই, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে দুটো টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমাদের শহীদ মিনারটা কিরকম? আমাদের শহীদ মিনার ঠিক যদি সামনে থেকে দেখি এরকম লাগে, তাই না? এই যে শহীদ মিনার, পরবর্তী স্তম্ভগুলো এপাশে দুইটা, এপাশে দুইটা, মাঝখানে একটা, কটা হলো? তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা, হলো পাঁচটা। এই হলো আমাদের শহীদ মিনার, মিডিলে একটা সার্কেল। এখন আমি যদি বলি এটা হলো একটি মানুষের হাত, হ্যাঁ, এই হাতে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। আমাদের হাতে 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলের ভাঁজটাকে যদি আমি এরকম করে দেই, এই এই যে মুদ্রাটা, এই মুদ্রাটা কার ছিল বলতে পারবেন? এই মুদ্রা ছিল হচ্ছে গৌতম বুদ্ধের মুদ্রা। এই মুদ্রাটাকে বলে হচ্ছে অভয় মুদ্রা, ভয় পেও না, অভয়। নেতারা দেখবেন, কোথাও নেতা কোনো অনুষ্ঠানে গেলে হাত তুলে এরকম করে সবাইকে নাড়া দেয়, অথবা হাত তুলে, এই হাত যে তুলে, এই হাত দিয়ে যে এইভাবে সবাইকে আশ্বাস দেয়, এটা হচ্ছে অভয় মুদ্রা। এই অভয় মুদ্রাটিকেই এই শহীদ মিনারের সাথে নভেরা আহমেদ কল্পনা করতেন, এবং তিনি ভাবতেন যে এই হাত দিয়ে যেমন আমরা মানুষকে অভয় দেই, সে শহীদ মিনারের এই হাতের 5টি আঙ্গুল শহীদ মিনারের 5টি স্তম্ভের সাথে তুলনা করা হয়। এবং এই যে একটু হালকা করে বাঁকানো অবস্থা সামনের অংশটুকু, এই আঙ্গুলটু, এই যে বাঁকানো, এতে এই দেশের প্রত্যেকটি নাগরিককে বা প্রত্যেকটি জনগণকে অভয় দেওয়া হচ্ছে, বা একটি ভরসার জায়গা বা একটি অভয় দেওয়ার বিষয়। তো এই জন্য এই শহীদ মিনারের যে 5টি আঙ্গুলের সাথে 5টি স্তম্ভের তুলনা, এবং এটি শহীদ মিনারটি মূলত হচ্ছে একটি জাতিকে অভয় দেওয়ার বিষয় বা সাহস যোগানোর বিষয়। এই শহীদ মিনারের ঘটনা বা 52-র ঘটনা থেকে পরবর্তী 1971-এর মুক্তিযুদ্ধের যে সাহস, যে শক্তি, এই শক্তি সাহসের উৎসই হচ্ছে 52-র ভাষা আন্দোলন বা 57-র শহীদ মিনার। তো বিষয়টা বোঝা গেছে। এই বিষয়টি ধারণাটা মূলত নভেরা আহমেদ শিল্পী হামিদুর রহমানের সাথে শেয়ার করেন, এবং এটাই হলো শহীদ মিনারের মূল ঘটনা বা শহীদ মিনারের ডিজাইনের বিষয়বস্তু। শিল্পী নভেরা আহমেদ তার জীবনের অধিকাংশ সময়ে তিনি ভ্রমণে কাটিয়েছেন, এবং তিনি ভ্রমণে কাটিয়েছেন অধিকাংশ সময়, কিন্তু এই ভ্রমণের সর্বোচ্চ সময়টুকু তিনি বা জীবনের সর্বোচ্চ সময়টুকু তিনি কাটিয়েছেন প্যারিসে, ফ্রান্সে। ঠিক আছে, আচ্ছা, এটা মিশিয়ে দিই, এখানে আর আলোচনার তেমন কোনো বিষয়বস্তু নেই।
ক্যাম্বারওয়েল মনে হয়। তার শিক্ষা লাভ, এখানে শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাম্বারওয়েল মনে আসতেছে না, ক্যাম্বারওয়েল স্কুল is School of Arts and Crafts। এই ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে তিনি ডিজাইনের উপরে ডিপ্লোমা করেন। এটা হলো লন্ডনে। লন্ডনে শিক্ষালাভ করতে যখন যান তিনি, তখন ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসের তিনি ডিজাইন ফর দ্য মডেলিং অ্যান্ড স্কাল্পচারের উপরে ডিগ্রি অর্জন করেন বা ডিপ্লোমা করেন। এবং এই ডিপ্লোমাটা তিনি শেষ করেন 1955 সালে। 1955 সালে তার এই ক্যাম্বার স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস এর ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস এর তিনি তার ডিপ্লোমা শেষ করেন 1955 সালে। এবং এই লন্ডন থেকে পরবর্তীতে তিনি ইতালি ও ফ্রান্সে যান। ভাস্কর্যে ভাস্কর্যের উপরে আধুনিক শিল্পধারায় শিক্ষা লাভ করেন। তাহলে তিনি তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, তিনি লন্ডনে যান তার মেজ বোনের হাত ধরে। এখানে ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে তিনি ভর্তি হন এবং সেখানে তিনি ডিপ্লোমা করেন। 1955 সালে এই ডিপ্লোমা শেষ হয়। পরবর্তীতে তিনি এর মধ্যেই ইতালি এবং ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাস্করদের সাথে তিনি শিক্ষা লাভ করেন, ভাস্কর্য শিক্ষা এবং আধুনিকতার সাথে এই শিক্ষা লাভ শেষ করেন। আধুনিক ভাস্কর্য যেটা ইউরোপিয়ান যেটা স্কাল্পচার, সেই স্কাল্পচারের উপরে তিনি শিক্ষা লাভ করেন এবং দেশে ফিরে তিনি এই আধুনিক ভাস্কর্যের সাথে বাংলার যে দেশীয় লোকাল স্কাল্পচার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের লোকপুতুল বা টেপা পুতুল। আমাদের ভাস্কররা
যেটার উপরে বেশি ফোকাস করেন, গ্রামীণ মেলাগুলোতে যে ভাস্কর্যগুলো আমরা দেখতে পাই, যে পুতুলগুলো দেখতে পাই, এই পুতুল, বাংলার পুতুল শিল্পটাই হচ্ছে অন্যতম একটি পুরনো শিল্প। তাহলে তিনি কি করলেন, লোকজ পুতুল ও টেপা পুতুল, ঠিক আছে, এই লোকজ পুতুল বা টেপা পুতুল এই দুটি সাথে বাংলার লোকজ পুতুল বা টেপা পুতুলের সাথে আধুনিক ভাস্কর্য শিল্পের বা ভাস্কর্য শিক্ষা ছিল তার শিল্পের সংমিশ্রিত রূপ। বাংলার আমাদের যে টেপা পুতুল বা লোকজ পুতুল, এর সাথে আধুনিক ভাস্কর্য শিক্ষা তিনি যে গ্রহণ করেছিলেন ইউরোপ থেকে, সেটার সংমিশ্রিত রূপ এই ভাস্কর নভেরা আহমেদ তার ভাস্কর্যে দিয়েছিলেন। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1960 সালে তিনি যে প্রথম একক প্রদর্শনী করেছিলেন, সে প্রদর্শনীটির নাম ছিল ইনার গেজ। ইনার গেজ, এটি বইয়ে রয়েছে স্যারের। প্রথম প্রদর্শনী ইনার গেজ করেছিলেন, এটার অন্তর্দৃষ্টি, ঠিক আছে। মুখে বললাম, একটু মনে রাখেন, বইও আছে। ভাস্কর্যের বিষয় বস্তু, নারী অবয়ব, গ্রামীণ বাংলার জীবন। তার ভাস্কর্যের বিষয়বস্তু কি? নারী অবয়ব, গ্রামীণ বাংলার জীবন এবং মাতৃত্ব। গ্রামীণ বাংলার জীবন, নারী অবয়ব, মাতৃত্ব, এই তিনটি বিষয়ে নভেরা আহমেদ তার শিল্প চর্চা বা ভাস্কর্যগুলো করেছিলেন। তার ভাস্কর্যের অনুপ্রেরণার বিষয়বস্তু ছিল হচ্ছে নারী অবয়ব, গ্রামীণ বাংলার জীবন এবং মাতৃত্ব। এবং তার ভাস্কর্যের প্রভাব হেনরি মুর,
শিল্পী হেনরি মুর এর প্রভাব তার ভাস্কর্যে লক্ষণীয়। পাশ্চাত্য শিল্পী হেনরি মুরের প্রভাব নভেরা আহমেদের ভাস্কর্যে লক্ষণীয় বিষয়বস্তু ছিল। আর তিনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেন, নারী অভাব, গ্রামীণ বাংলার জীবন এবং মাতৃত্ব। এখানে একটি বিষয় বলে রাখি, ভাস্কর্যের ধারাটা হচ্ছে তার সেমি কিউবিস্ট বা আধা বিমূর্ত। সেমি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তিনি আধা বিমূর্ত বা সেমি অ্যাবস্ট্রাক্ট ভাস্কর্যের কাজগুলো করতেন। তার ভাস্কর্যগুলো ছিল হচ্ছে সেমি অ্যাবস্ট্রাক্ট বা আধা বিমূর্ত। আর একটু বিষয় বাকি আছে, সেটা বলে দেই। বিখ্যাত ভাস্কর্য ফ্যামিলি, কাউ অ্যান্ড কাউ, কাউ অ্যান্ড কাউ। হুম, আর একটু ক্লাসটা বাকি রয়েছে। গরু এবং বাছুর, কাউ অ্যান্ড টু ফিগার, কাউ অ্যান্ড টু ফিগার, কাউ অ্যান্ড কাফ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ঠিক আছে। এই যে চারুকলা অনুষদ ঢাকা, কাউ অ্যান্ড টু ফিগার, তার বিখ্যাত ভাস্কর্যগুলো। অ্যান্ড চার্লি ফিলোসোফার, ফিলোসোফার, চাইল্ড ফিলোসোফার।
স্যার, মূর্ত এবং বিমূর্ত কি? মূর্ত হলো যেটা আমরা, মূর্ত মানে বর্তমান, আহ, বা যেটার অবয়ব আমরা সহজে দেখে বুঝতে পারি সেটা হলো মূর্ত। আর বিমূর্ত মানে হচ্ছে এটার অবয়বটা আপনি দেখে বুঝতে পারবেন না যেটা আসলে কি ভাস্কর্যটি, তবে একটি ধারণা প্রকাশ করে মাত্র, এটা হলো বিমূর্ত। তবে ভাস্কর্যের বিষয়ের পরবর্তী এই ক্লাসগুলো সম্পর্কে টেকনিক, আমাদের একটি বিষয় রয়েছে, এটা হলো, সেটা হলো দেখি দেখি হুম 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 উপকরণ এবং করণ কৌশল। হ্যাঁ, উপকরণ এবং করণ কৌশল আমাদের যে বিষয়টার উপর ক্লাস রয়েছে, এখানে আপনাদের পরবর্তী শিক্ষক মূর্ত বিমূর্ত সম্পর্কে এবং এর যত রকম উপকরণ করণ কৌশল রয়েছে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন হাবিব স্যার সম্ভবত। তবে আপনাদেরকে নভেরা আহমেদ সম্পর্কে আমাদের ক্লাসের আজকের মোটামুটি শেষের দিকে ক্লাস। এবং নভেরা আহমেদ 1970 সালে ফ্রান্সে যান এবং শেষ বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের অধিকাংশ সময় তিনি কিন্তু ফ্রান্সে কাটিয়েছেন। নভেরা আহমেদ জীবনের অধিকাংশ সময়ই ফ্রান্সে কাটিয়েছেন। সুতরাং এই শিল্পী বিদেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিদেশে থেকে শিল্পকর্ম তৈরি করেছেন, সেটার প্রদর্শনী বিদেশেই হয়েছে এবং সেখান থেকে তিনি খ্যাতি অর্জন করেছেন। অসংখ্য কাজ করেছেন তিনি, আধুনিক শিল্পধারা বা আধুনিক ভাস্কর্য শিল্প নিয়ে অসংখ্য কাজ করেছেন। তবে তার মূল বিষয়টি আধুনিক ভাস্কর্যের সাথে তিনি তার দেশীয় যে পদ্ধতি বা দেশীয় যে ঐতিহ্যের ধারা, সেটার মধ্যে হচ্ছে বাংলার লোক পুতুল বা লোকজ পুতুল বা এবং টেপা পুতুল, এই পুতুলের বা আদিম ভাস্কর্য শিল্পের যে ধারণাগুলো আমাদের বাংলাদেশের, তার স্বদেশী ভাস্কর্যের যে বিষয়বস্তু, এটার সাথে তিনি আধুনিকতার সংমিশ্রণ করে ভাস্কর্য শিল্প চর্চা করতেন। মূর্ত বিমূর্ত বিষয়টিকে আপনাকে কিভাবে বোঝাবো? তবে মূর্ত হচ্ছে পৃথিবীতে যা কিছু বর্তমান, যা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন, সেটাই হলো মূর্ত। আমি একটা গাছ এঁকেছি বা একটা গাছের ভাস্কর্য করেছি, আপনি দেখে বুঝতেই পারলেন যে এটা গাছ, এটাই হলো মূর্ত। আর একটা মানুষের ভাস্কর্য করছি, একটা মুখোশ করেছি, যা কিছু দেখছি পৃথিবীতে, যা কিছু বর্তমান, সবগুলোর সরাসরি বাস্তব যে ভাস্কর্যগুলো করা হবে সেটা হলো মূর্ত ভাস্কর্য। আর যেটা পৃথিবীতে নেই বা পৃথিবীতে যার কোনো এক্সিস্ট নাই, যেটা পৃথিবীতে কোনো এক্সিস্ট করে না, এমন একটা বিষয়কে যখন আমি উপস্থাপন করব, ধরেন একটা গাছের একটা বা একটা মানুষের ভাস্কর্য করেছি, যেটা সরাসরি গাছ নয়, তবে গাছের মতো মনে হচ্ছে গাছ, সম্ভবত গাছ। এই যে মনে হওয়া বা ধারণা ভিত্তিক একটা গাছ, যেটা সরাসরি কোনো পৃথিবীতে এর কোনো অবস্থান বা পৃথিবীতে এটা এক্সিস্ট করে না, এমন একটি বিষয়বস্তুকে যখন আপনি ভাস্কর্য শিল্পে যেটা ফুটিয়ে তুলবেন, সেটা হলো বিমূর্ত, অর্থাৎ যার কোনো মূর্ত রূপ নেই অথবা বিশেষভাবে মূর্ত, এটাকে বলা হয় বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। আর সেমি অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আধা বিমূর্ত, ঠিক আছে? এটা আবার অ্যাবস্ট্রাক্ট বা মূর্ত এবং বিমূর্তের মাঝামাঝি একটা অবস্থা, সেটা হলো সেমি অ্যাবস্ট্রাক্ট বা আধা বিমূর্ত। হ্যাঁ, কাল্পনিক ধারণা এরকমই একটা কিছু বোঝায়, বিমূর্ত বলতে এরকম একটা কিছু বোঝায় যেটা কাল্পনিক ধারণা। হ্যাঁ, 2015 সালের 6 মে প্যারিসে মারা যান, রাইট, জাহাঙ্গীর আলম। ট্যাপেস্ট্রিটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন যদি আপনারা এটা কোনো একটি টিউটোরিয়াল দেখেন, ভিডিও দেখেন, সেখানে আপনারা ট্যাপেস্ট্রিটা ভালোভাবে বুঝতে পারবেন। আর আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা সরাসরি কখনো আপনাদের চারুকলায় যাওয়ার সৌভাগ্য হয়। চারুকলাতে কারুশিল্প বিভাগে, হ্যাঁ,
কারুশিল্প বিভাগের যে ক্লাসরুমগুলোতে যাবেন, আপনারা সেখানে ট্যাপেস্ট্রি দেখতে পাবেন। তারা একটি কাঠের উপরে একটি কাঠের নিচে একটি কাঠের একটি কাঠের পাটাতন, এখানে ছিদ্র ছিদ্র আছে, এখানে সুতাগুলো ঢোকানো আছে। এ পাশে একটি কাঠের পাটাতন উপরের দিকে, এখানেও ছিদ্র ছিদ্র আছে, এখানে এইভাবে সুতাগুলো ঢোকানো রয়েছে লম্বা লম্বা ভাবে। যেভাবে আমরা কাপড় বুনে থাকি, তাঁতিরা যেভাবে কাপড় বুনে থাকে, এই যে একটা ফর, এই যে লম্বা লম্বা সুতো। এখন এই দৃশ্যটি একটি দৃশ্য, তারা যদি একটি দৃশ্য করে থাকে ট্যাপেস্ট্রিতে, সে যে দৃশ্যটি করছে সেই দৃশ্যটির একটি স্কেচ বা একটি কালারফুল প্রিন্ট, কালারফুল একটা প্রিন্ট আউট তারা বের করে এই ফ্রেমের পিছন দিকে সেট আপ করবে। হ্যাঁ, একটি মানুষ সে আঁকবে, মানুষ সে করবে, বা একটি কোনো ড্রয়িং করবে, বা যেটাই করুক সে, এটা কোনো একটা ড্রয়িং, সাপোজ এটা একটা কোনো একটা ড্রয়িং, এই ড্রয়িংটিকে সুতোগুলোর পিছন দিকে তারা সেট আপ করে দিল, এটা প্রিন্ট আউট কপি অথবা হাতের খসড়া কপি। এই প্রিন্ট আউট ড্রয়িং এর কালার ধরে ধরে কালারফুল সুতাগুলোকে পেঁচিয়ে 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 পেঁচিয়ে, যেভাবে জাল বোনা হয়, যেভাবে আপনি একটা সুইটার, উলের সুইটার বুনে থাকেন, সেম পদ্ধতিতে কালারফুল সুতোগুলোর এখানে একটা মনে করেন যে সব স্তূপ করা রয়েছে, তার ছবির কালার অনুযায়ী সেই কালারফুল সুতাগুলো এইভাবে বুনে 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 সে এই ড্রয়িংটিকে কমপ্লিট করবে। শেষমেশ একটি সুন্দর সুতার তৈরি, এটা পাপোজের মতো করে, পাপোজের মতোই মোটা হবে, কিন্তু পাপোজের সুতাটা তো অনেক মোটা, কিন্তু এইখানে উলের সুতা, রেশম সুতা, পাটের দড়ি, চিকন যে সুতলি সুতা যেটাকে বলা হয়, এই ধরনের সুতাগুলো ইউজ করা হয়, যার ফলে পাপোজের থেকে উন্নত মানের হয় এবং অনেক কালারফুল হয়। অনেক সুন্দর একটি বুনন শিল্পের উদাহরণ হচ্ছে এই ট্যাপেস্ট্রি। এই ট্যাপেস্ট্রিটাই রশিদ চৌধুরী প্রথম বাংলাদেশের শিল্পকলায় সংযুক্ত করেন। বর্তমানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে না থাকলেও আমাদের রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলাতে এই ট্যাপেস্ট্রি একটি কোর্স হিসেবে কারুকলা বিভাগে ক্রাফটসের একটি কোর্স হিসেবে এটি পড়ানো হয়। শহীদ মিনারের লাল বৃত্তটিতে হচ্ছে আমাদের স্বাধীনতার বা রক্তের একটি, হ্যাঁ, উদিত সূর্যের একটি ধারণা দেয়, ঠিক আছে। তবে এখানে নভের আহমেদ হামিদুরকে বলেছিলেন যে এই যে পাঁচ আঙ্গুল যেমন একটি মানুষকে অভয় দেয়, তো এই শহীদ মিনারের 5টি স্তম্ভ ঠিক সেই রকমের একটি জাতিকে অভয় বা সাহস দিচ্ছে, এই হলো বিষয়। এবং শহীদ মিনারের লাল বৃত্তটি হচ্ছে, এটি রেড হওয়ার কারণে এটা দুটা প্রতীক নির্দেশ করে, একটি হলো আমাদের একটি উদিত সূর্য এবং রক্তিম সূর্য, যেটাই বলি সকালের সূর্য, যেটা এই সূর্য উঠছে মানে আপনি একটা জাতি জাগ্রত হচ্ছে, নতুন সূর্য উঠছে, নতুন কিছু হবে, এই একটা আশা। এটা হলো আমাদের শহীদ মিনারের বৃত্তের ধারণা। আর যদি এটাকে রক্তের সাথে তুলনা করি, সেটাও হতে পারে যে শহীদদের রক্ত যেমন লাল, সাথে এই শহীদ মিনারের সার্কেলটি হচ্ছে রেড, এটি একটি রক্তের সিম্বল হতে পারে, এবং শহীদ মিনারের লাল বৃত্তটি হচ্ছে উদিত সূর্যের প্রতীক। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রস্তুতিগুলো ভালোভাবে নেবেন। ধন্যবাদ।